সবাইকে নতুন ভিডিওতে জানাবো একটা ওয়েলকাম। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিও ক্লিক করার জন্য জানাবো প্রথমেই তোমাদেরকে সুস্বাগতম। তোমরা যদি নতুন হও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমার মনে হয় এই ক্লাসটা তোমার জন্য ইম্পর্টেন্ট তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে যাও। আশা করব এই একটা ভিডিওতে তোমার রাসায়নিক গণনার যে 4 নম্বর মাধ্যমিকে আসতে চলেছে সেটা সম্পূর্ণভাবে কিন্তু তোমার হাতের মুঠোতে চলে আসবে। তোমরা সবাই জানো এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের একটা ডাইরেক্ট প্রবলেম এবং একটা এমসিকিউ তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে। এই হচ্ছে 3+1 হচ্ছে 4। এই 4 নাম্বারটা কিন্তু অনেকের কাছেই মারাত্মক হারে ইম্পর্টেন্ট। যদি বলো কেন? যারা 100তে 100 পাবে বলে আশা করে বসে আছে তাদের যদি এই 4 কোনো রকম হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু 96 আউট অফ 100 হয়ে যায়। তাই এই 4 নাম্বার কিন্তু তাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো এই 4 নাম্বারকে পেতে গেলে তোমাদেরকে কি কি করতে হবে আর কোন ধরনের অঙ্কগুলোকে সলভ করতে হবে তারই একটা বিস্তার ভিডিও থাকবে কিন্তু এই ভিডিওটার মধ্যে। তো চলো আমরা প্রথমেই দেখে নেবো যে 3 নম্বর প্রবলেমের জন্য আমাদের কি করতে হতে পারে। 3 নম্বর প্রবলেমের জন্য আমাদের প্রথমে কিন্তু সংকেতকে চিহ্নিত করতে হতে হবে। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা বেশি বেশি করে সংকেত একটা খাতার মধ্যে লিপিবদ্ধ করো। তোমরা যে ডায়েরি মেনটেন্স করছো সেই ডায়েরিতে লিখে রাখো, বা ছোট একটা চটি 10 টাকা দামের খাতা কেনো, সেই খাতার মধ্যে বিভিন্ন যৌগের সংকেতগুলোকে কিন্তু এক জায়গায় করো। আমি এখানে কটা লিখেছি: H2SO4, HCl, CaCO3, MgO, CO, COH তার হোল 2, Mg, জিঙ্ক, H2S, FeS, FeSO4, Na, CO, CO2, NH3, NaOH। এগুলো তো বেসিক, এছাড়াও কিন্তু অনেক রকম আছে, সেগুলোকে তোমরা একটা জায়গায় করার চেষ্টা করো। আর তোমরা যদি নতুন হও আমাদের গ্রুপে জয়েন করো, সেখানেও আমরা কিন্তু 100টা এরকম কেমিক্যাল প্রোডাক্টের কিন্তু সংকেত আমরা সেখানে প্রোভাইড করব। তাই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করেছো। আর যারা ভাবছো যে আমাদের মহাতাণ্ডব ব্যাচে জয়েন করবে অবশ্যই জয়েন করতে পারো, আমরা এখনো কিন্তু অ্যাডমিশন নিচ্ছি। চলো, তো আমাদের প্রথম সংকেত চিহ্নিত হয়ে গেল, এটা আমাদের নাম্বার 1 কাজ। যে কোনো একটা প্রবলেম সলভ করতে গেলে এটা আমাদের জরুরি। 2 নম্বর কি করতে হবে জানো? আমাদের 2 নম্বর যে কাজটা সেটা হচ্ছে বিক্রিয়া করাতে হবে। এটাও কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিক্রিয়া করাতে হবে। এবার অনেকে ভাবছে স্যার আমি তো বিক্রিয়া করতে জানি না বা বিক্রিয়া করতে পারি না। তো তাদের উদ্দেশ্যে বলবো যে বিক্রিয়া করা তোমাকে শিখতে হবে, কিছু করার নেই। এবার এই বিক্রিয়া কি করে হয়, কেন হয়, কার সাথে কে যুক্ত হয়, এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু আমরা ক্লাস 7 এবং 8-এ কিন্তু শিখে এসেছি। তোমরা সবাই জানো যে ক্লাস 8-এ আমাদের হাতে কিছু বিক্রিয়া ছিল, মনে পড়ে কিনা জানি না। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, আয়ন বিনিময় বিক্রিয়া, হ্যাঁ, যৌথ বিক্রিয়া, এগুলো কিন্তু অনেক ধরনের বিক্রিয়া আমরা ক্লাস 8-এ করে এসেছি। তো এই বিক্রিয়াগুলোকে তোমাদের কিন্তু একটা জায়গায় অবশ্যই করতে হবে। এবার আমি ছোট্ট একটা বিক্রিয়া দেখাচ্ছি। মনে করো যে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড, যেটাকে আমরা বলছি রসায়নের রাজা, তার বিক্রিয়ায় কি ঘটে। তাহলে Zn প্লাস H প্লাস SO4 মাইনাস। মনে রাখবে যে কোনো একটা যৌগের এই প্রথম যে পার্টটা তোমরা পাচ্ছ এটা সবসময় পজিটিভ, আর সেকেন্ড যে পার্টটা পাচ্ছ সেটা হচ্ছে নেগেটিভ। যেমন যদি আরো কিছু উদাহরণ দিই, মনে করো HCl, তাহলে H প্লাস Cl মাইনাস। কি বললাম, বোঝা গেল? তাহলে এবার আমাদের এখান থেকে বিক্রিয়া হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই প্লাসের সাথে এই মাইনাস যুক্ত হবে। আর একটা কথা মনে রাখবে, যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। কি বলা হয়? আর বিক্রিয়া শেষে যা তৈরি হবে তাকে বলা হবে বিক্রিয়াজাত পদার্থ। কি বলা হবে? এবার এইখান থেকে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বিক্রিয়ার আগে বিক্রিয়কগুলির মোট ভর এবং বিক্রিয়ার শেষে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর এটা কিন্তু ইকুয়াল হয়, অর্থাৎ এটা কিন্তু সমান হয়। এটা মাথায় রাখতে হবে। মানে এরকম টাইপসের প্রবলেম কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে বিক্রিয়ার আগের কেস, বিক্রিয়ার পরের কেস দিয়েও কিন্তু কিছু অঙ্ক হয়, সেটা নিয়েও কিন্তু বিস্তার আমি বোঝাবো। তাই দেখতে হবে শেষ পর্যন্ত। তাহলে এই পজিটিভের সাথে এই নেগেটিভ যুক্ত হলো, তাহলে কি তৈরি হবে? ZnSO4, তাই তো? আর তার সাথে কি থাকবে? হাইড্রোজেন। দেখো এবার এখান থেকে না ছোট কোশ্চেনও হয় এমসিকিউ, যে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস তৈরি হলো? উত্তর হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি হলো। কোন গ্যাস তৈরি হলো? হাইড্রোজেন গ্যাস তৈরি হলো। তাহলে এটা কিন্তু একটা বিক্রিয়া, জাস্ট আমি তোমাদের উদাহরণস্বরূপ দেখালাম। তো এবার আমাদের পরের কাজ কি? আমাদের একটা অঙ্ক হ্যান্ডেলিং করতে গেলে আমাদের 3 নম্বর যে কাজটা করতে হবে, যে সমতা বিধান আছে কিনা দেখতে হবে। সমতা বিধান, সমতা বিধান বা ব্যালেন্স তোমরা যেটাকে বলছো, সেই সমতা বিধান করতে হবে। সমতা বিধান
করতে হবে। যদি না করা থাকে তো করে নিতে হবে, আর যদি থাকে তো সেটা তো ভালোই, সোনায় সোহাগা হলো। তাহলে এবার দেখে নাও তো দুই পাশ সেম আছে কিনা। জিঙ্ক, একটা জিঙ্ক পেলাম, SO4 SO4, H2 H2। তাহলে এটা কি ব্যালেন্সে আছে নাকি ব্যালেন্সে নেই? ব্যালেন্সে আছে। তাহলে ব্যালেন্সে যেহেতু আছে সেহেতু কিন্তু এটাকে আর কিছু করা লাগবে না। কি বললাম, বোঝা গেল? ব্যালেন্সে যেহেতু আছে সেহেতু কি করা লাগবে না, কোন রকম কিছু আমাদের কিন্তু মূল যে সংখ্যাগুলো সেগুলো বসানোর কোনো প্রয়োজন পড়বে না। তো 3 নাম্বার হয়ে গেল। এবার 4 নাম্বার। 4 নাম্বারে কি? 4 নাম্বারটা হলো যে সমতাবিধান করার পরে আমরা দেখব যে কার সাথে কার সম্পর্ক সেটা একটু আমাদের বুঝে নিতে হবে। তোমরা এটা বুঝবে কি করে? কোনো একটা প্রবলেম যখন তোমরা পড়বে তখন দেখবা বলবে যে এত গ্রাম এতর সাথে এত এর বিক্রিয়ায় কত গ্রাম অমুক তৈরি হবে, তাহলে নিশ্চয়ই এই এতর সাথে অমুকের একটা সম্পর্ক। যে আমি যদি বলি যে 44 গ্রাম CO2 থেকে, হ্যাঁ, আমরা কতটুকু অক্সিজেন পেতে পারি, C+O2, মানে যদি ভেঙে এসব বলি আমরা, তো সেখান থেকে CO2 কে ভাঙলাম, এইসব স্টিকটা কিছু একটা পাবো। তো এবার জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় বললো 50 গ্রাম জিঙ্ক থেকে কত গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। তাহলে প্রথমে জিঙ্কের তো একটা আণবিক ভর আমরা বের করব, তারপর আমরা সেই ঐকিক নিয়মে একটা সমাধান চালাবো যে এত থেকে পাওয়া যায় এত গ্রাম, একে কত, আর আমাদের যে পরীক্ষায় যে প্রশ্নটা দেবে যে এত গ্রামের জন্য কত, তখন কিন্তু আমরা সেই ঐকিক নিয়মে সমাধান করব। বাট তার আগে তাহলে আমাদের কি করতে হবে, কার সাথে কার সাথে কার সম্পর্ক সম্পর্ক তা বুঝে নিয়ে নিচে দাগ দিতে হবে। নিচে একটা দাগ দিতে হবে ম্যান্ডেটারি। তাহলে তোমার বুঝতে পারবে যে কার মোলার ভর বা মোলার আয়তন বের করছি, সেটা তোমরা অনায়াসে বুঝতে পারবে। 5 নাম্বার, আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি সূত্রের। 5 নাম্বার কি? মোলার ভর। তোমরা যেটা গ্রাম আণবিক ভর নাকি বলছো, সেটা মোলার ভর বা মোলার আয়তন। মোলার আয়তন কোনটা লাগবে বুঝে নিতে হবে, কোনটা লাগবে তা বুঝে নিতে হবে, এটা মাথায় রেখো। তাহলে মোলার ভর এবং মোলার আয়তন দুটোই লাগতে পারে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এটা মাথায় রাখবে সবাই, যে 1 মোলের ক্ষেত্রে যে কোনো গ্যাস, আমি আবারও বলছি 1 মোল যে কোনো গ্যাস, সেটা তোমার ভালোবাসার অক্সিজেন হতে পারে যা ছাড়া তুমি চলতে পারবে না, তোমার সব থেকে খারাপ লাগে যাকে কার্বন ডাই অক্সাইড, সেটাও হতে পারে। তো 1 মোল যে কোনো গ্যাসের কিন্তু মোলার আয়তন STP-তে 22.4 লিটার আমরা কিন্তু বলবো। এটা কিন্তু স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 1 মোল যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। 22 এটাই কিন্তু MCQ আকারে আসতে পারে। আমি আবারও বলছি, এটাই কি MCQ আকারে কিন্তু চলে আসতে পারে যে 1 মোল যে কোনো গ্যাসের মোলার আয়তন 22 কত লিটার, 4 লিটার। অপশনে থাকতে পারে যে 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন নিচের কোনটি। 1 মোল বলেছে মানে 22.4 লিটার, আর কোনো দিকে তাকাবো না। এরপর আমাদের কি করতে হতে পারে, আমরা একটু মোলার ভরটাও একটু তোমাদের জন্য দেখিয়ে দিই। মোলার ভরটা যেমন আমি মনে করো এখানে ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে CaCO3, আমরা এটার মোলার ভর বের করছি, এটার নিচে দাগ দিলাম। তাহলে এবার এক এক করে আমাদের দেখতে হবে, এদের আলাদা আলাদা করে ভর কাউন্ট করতে হবে, করে আমাদের যোগ করতে হবে। তাহলে কি করে করবো স্যার? একটা শর্টকাট মেথড আমি তোমাদের বলে দিচ্ছি, বাট এটা কিন্তু ইউনিভার্সালি না, সব ক্ষেত্রে যে প্রযোজ্য হবে তাও না। মনে রেখো কিছু কিছু ব্যতিক্রম আছে, তাছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রযোজ্য। যারা 1 থেকে 20-র মধ্যে তুমি মুখস্থ রাখবে, 1 থেকে 20 মানে হচ্ছে তোমার পর্যায় সারণীতে যারা 1-এ রয়েছে 2-এ রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তো এই যে 1 থেকে 20টা আমি নাম বললাম, এই প্রত্যেকটা কর গুনে গুনে তোমরা মুখস্থ রাখতে হবে। যে যত নম্বর করে রয়েছে তার পরমাণু ক্রমাঙ্কও কিন্তু তত। তাহলে আমি একটু শর্টকাট বলি, দেখবে যে যারা জোরে অবস্থান করবে, মানে জোর পজিশনে অবস্থান করবে। স্যার আমি না বুঝতে পারলাম না, জোর পজিশন মানে মনে করো 4-এ কেউ রয়েছে, তাহলে এটা জোর। কেউ 6-এ রয়েছে, এটা জোর। কেউ 8-এ রয়েছে, এটা জোর। কেউ 10-এ রয়েছে, এটা জোর। তো এই জোর পজিশন গুলোতে যদি কেউ অবস্থান করে, তার সাথে একটা 2 গুণ করবে, মোলার ভর পেয়ে যাবে। আর যদি স্যার বিজোড়ে অবস্থান করে, 2 গুণ করে 1 যোগ করে দেবে, তাহলে বিজোড় পজিশনে যদি কেউ থাকে তাহলে তার মোলার ভর পেয়ে যাবো।
আচ্ছা আচ্ছা, কিছু ব্যতিক্রম আছে, অবশ্যই আছে স্যার। একটা ব্যতিক্রমের নাম বলুন। মনে করো ক্লোরিন। ক্লোরিন কততে আছে? 17তে আছে। তাহলে ক্লোরিনের আমাদের সূত্র অনুযায়ী কত হওয়া উচিত? 17 মানে বিজোড় সংখ্যা, তাহলে 17 দুগুণ 34, সাথে 1 যোগ করলে হবে 35। কিন্তু না, ক্লোরিনের কিন্তু আমরা পাই 35.5। তোমাদের বইয়েও দেখবে লেখা পেয়েছে ক্লোরিন হচ্ছে 35.5। তো এইগুলো দু একটা জিনিস আছে, সেগুলোকে একটু মনে রাখতে হবে। তাহলে আমি এটাকে আগে বের করি। তাহলে ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম কততে আছে? ক্যালসিয়াম আছে হচ্ছে 20তে। ক্যালসিয়াম কততে আছে? তাহলে 20 দুগুণ 40 হয়ে গেল প্লাস, বুঝতে পারলে? এবার কার্বন, তাহলে কার্বন 6-এ আছে। তাহলে কার্বন যে 6 নাম্বার পজিশনে আছে, জোড় না বিজোড়? জোড়। তাহলে শুধু 2 গুণ করলে হয়ে যাচ্ছে। তাহলে 6 দুগুণ 12 প্লাস, আগে ও দেখবো তারপরে O3-তে যাবো। তাহলে অক্সিজেন, অক্সিজেন কতই আছে? 8-এ। জোড় না বিজোড়? 8 দুগুণ, এই মিলছে তো, হেভি মিলছে না? তাহলে হেভি সূত্র সকাল সকাল। তাহলে 8 দুগুণ 16। তাহলে এখানে 3টে আছে, 3 16, ব্যাস এই যে লিখলাম। এবার সব যোগ করে দেবো। তাহলে 48, 40, 12, 100 কমপ্লিট। বুঝতে পারলে কি করে মোলার ভর বের করতে হয়? বুঝতে পারলে? তাহলে এই হলো কিন্তু 100। তাহলে তোমরা আমাকে একটা বলে সাহায্য করো দেখি, তোমরা কেমন বুঝলে? কার্বন ডাই অক্সাইডের মোলার ভর কত হবে বলতো? কেউ বলতে পারবে? কার্বন ডাই অক্সাইড, কার্বন তাহলে কত? কার্বন 6, তাহলে 6 দুগুণ 12। অক্সিজেন 8, 8 দুগুণ 16, আছে কটা? দুটো। 16 দুগুণ 32, তাহলে 44 গ্রাম। তাই তো? ক্লিয়ার হলো? তাহলে এইভাবে কিন্তু আমরা মোলার ভরটাও বের করা তোমাদের শিখিয়ে দিলাম। যাদের এখনো সমস্যা আছে তারা একটুখানি দেখে নেবে, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। এবার আমাদের সূত্রের শেষ সূত্র, আর এই কটা দিয়ে এই 4 নাম্বার কি করে লুপে আনতে হয় সেটা আমার জানা আছে। লাস্ট 6 নাম্বার সূত্র কি? ঐকিক নিয়মে সমাধান করে, ঐকিক নিয়মে সমাধান করে সঠিক একক বসাতে হবে। ক্লিয়ার হয়ে গেল? ব্যাস, তোমরা জাস্ট এই কটা, এই 4টে জিনিস, আর এখন আর একটা সূত্র মনে রাখো, খেলা শেষ। আর একটা সূত্র মনে রাখো, সেটা হচ্ছে m সমান সমান 2d। m সমান সমান 2d, এই সূত্রটা দিয়ে আগের দিন আমি তোমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো বা 1 নম্বরের গুলো করাচ্ছিলাম 5 মিনিট রিভিশন, সেখানে কিন্তু আমি এখন প্রশ্ন দিয়েছিলাম। তাহলে এখানে m কি? m মোলার ভর। d কি? বাষ্প ঘনত্ব। d কি? বাষ্প ঘনত্ব। তাই তুমি এই সূত্র ইউজ করে মোলার ভর বলা থাকলে 2 গুণ করলে বাষ্প ঘনত্ব, মানে মোলার ভর বলা রয়েছে তাকে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে d এর মান পেয়ে যাচ্ছ। তাহলে আমি এখান থেকে d এর মান বের করতে পারি যে m/2। তাহলে তো m সমান সমান তো 2d আছেই, আর d সমান সমান m কে 2 দিয়ে ভাগ করলে কি পাবো? তাহলে আবার d এর মান পেয়ে যাবো। তাহলে বাষ্প ঘনত্ব আর মোলার ভর কিন্তু বের করা কোনো চাপ হবে না। যদি এবার কেউ প্রশ্ন দেয়, একটা এমসিকিউ দিল, মনে করো কেমন এমসিকিউ, যে মিথেনের বাষ্প ঘনত্ব মানে d এর মান কত? মিথেনের d এর মান কত? তাহলে নর্মাল ওয়েতে হিসেব করবো আমরা। তাহলে প্রথমে আগে মিথেনের মোলার ভরটা বের করি। কার্বন 6 দুগুণ 12, আর হাইড্রোজেন 4, 12 আর 4 কত? 16। তাহলে এটা কার মান? এটা m এর মান। তাহলে আমরা জানি m সমান সমান কি বলো? 2d। তাহলে d সমান সমান কি? m/2। তাহলে m এর মান কত? 16/2, 8 হয়ে যাচ্ছে বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্বের কিন্তু কোনো একক হয় না, মনে থাকবে। তাহলে d এর মান কত? 8। তো এইরকম কিন্তু এমসিকিউ দিতে পারে। অর্থাৎ আমি তোমাদের 3 এবং 1 কেমন কোয়েশ্চেন আসতে পারে এটা কভার করে দিলাম। তাহলে 1-এর ক্ষেত্রে এরকম টাইপসের m সমান সমান 2d অঙ্ক দিতে পারে। অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻23, এরকম টাইপসের কিছু একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। তো এই সব দিতে পারে। আর এই 6টা সূত্র লাস্ট একবার বলে আমি তোমাদের এবার প্রবলেমে যাচ্ছি, যে পরীক্ষায় কেমন কেমন প্রবলেম আসে সেগুলো দেখাচ্ছি। তাহলে আমাদের 1 নাম্বার সংকেত প্রথমে আগে চিহ্নিত তো করতেই হবে। 2 নাম্বার বিক্রিয়া করাতে হবে। 3 নাম্বার বিক্রিয়া করার পর ব্যালেন্স আছে কিনা দেখতে হবে। যদি ব্যালেন্স না থাকে সমতা বিধান করে নিতে হবে নিজেকে। 4 নাম্বার কার সাথে কার সম্পর্ক বুঝে নিয়ে নিচে দাগ দিয়ে দিতে হবে। 5 নাম্বার মোলার ভর নাকি মোলার আয়তন কোনটা লাগবে সেটা বের করতে হবে। আর তুই বুঝে যাবে, আয়তন বললে মোলার আয়তনে চলে যাবা, আর ভর বললে মোলার ভরে চলে যাবা। আর 6 নাম্বার শেষ সূত্র, ঐকিক নিয়মে সমাধান করে আমাদের পুরোপুরি অ্যান্সারটাকে রেডি করতে হবে, আর সঠিক একক বসিয়ে আসতে হবে, দরকার হলে নিচে উত্তর লিখে দিতে হবে। এই কটা জিনিস দিয়েই আমাদের এই 4 নাম্বার আমাদের হাতের মুঠোতে চলে আসবে। আর একটা লাস্ট কথা বলেছিলাম, বিক্রিয়া করার সময় বিক্রিয়ক গুলো, যারা বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক বলা হয়।
বিক্রিয়া শেষে যা তৈরি হয় তাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়কগুলোর মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর এটা কিন্তু ইকুয়াল হয়। তো এইভাবেই কিন্তু আমরা এই চ্যাপ্টারটাকে রান করাবো। চলো তোমরা এটা খাতাতে তুলে নাও, এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি মাধ্যমিকে কোন কোন কোশ্চেনগুলো এক্সামিনাররা চয়েস করে। চলো দেখো, প্রথমেই একটা দারুণ একটা প্রবলেম আমি তোমাদের জন্য তুলে ধরেছি। এই টাইপসের প্রবলেম কিন্তু পরীক্ষায় এসে বসে থাকে, মানে এরকম এক্সামিনার চয়েস একটা কোয়েশ্চেন বলতে পারো। এটা সত্যি একটা ইম্পর্টেন্ট প্রবলেম। বলছে 480 গ্রাম একটা কঠিন যৌগ কে 352 গ্রাম অক্সিজেনে পোড়ানো হলো। পোড়ানোর পর 320 গ্রাম অপর একটি কঠিন যৌগ ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হলো। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব যদি 32 হয় তাহলে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে সেটা বের করতে হবে। দারুণ একটা প্রশ্ন। তাহলে আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটা মনে করো একটা কঠিন একটা কোনো যৌগ ছিল, একদম ইজি ভাবে বোঝার চেষ্টা করো। এটা একটা কঠিন যৌগ। এটা কত গ্রাম কঠিন যৌগ? 480 গ্রামের একটা কঠিন যৌগ। এটা কঠিন একটা যৌগ। তাহলে এই কঠিন যৌগকে 352 গ্রাম অক্সিজেনে পোড়ানো হলো। তাহলে এর সাথে আমরা অক্সিজেন নিয়েছি, তাই তো? সেই অক্সিজেনের পরিমাণটা কত? 352 গ্রাম। কত গ্রাম? 352 গ্রাম অক্সিজেন। আমরা এখানে লিখে রাখতে পারি অক্সিজেন। তাহলে অক্সিজেন নিয়েছি 352 গ্রাম। এবার তাহলে এরা দুজন হচ্ছে আমাদের আজকের বিক্রিয়ক। এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। কঠিন যৌগের নাম জানি না, তার সাথে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে। তাহলে এখান থেকে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে কি পেলাম? একটা 320 গ্রাম কঠিন যৌগ পেলাম। একটা কঠিন যৌগ পেলাম, এরকম একটা কঠিন যৌগ পেলাম। তাহলে এটা কঠিন, কিন্তু অঙ্কটা সোজা। কত গ্রামের? 320 গ্রামের একটা কঠিন যৌগ পেলাম। আর তার সাথে কি পেলাম? একটা গ্যাসীয় যৌগ উৎপন্ন হলো, মানে এর সাথে আর একটা গ্যাস তৈরি হলো। খুব মন দিয়ে এই জায়গাটা, খুব মন দিয়ে। এখন এই যে গ্যাস যেটা তৈরি হলো সেই গ্যাসটার বাষ্প ঘনত্ব 32। মানে আর কি কি করবে একটা অঙ্কে শুধু ভেবে দেখো। এর বাষ্প ঘনত্ব মানে ডি এর মান, একটু আগে বললাম আমি, ডি মানে বাষ্প ঘনত্ব। তাহলে সেটার মান কত? 32। এখন আমাদের বলতে চেয়েছে তাহলে এখানে কত মোল তৈরি হয়েছে, মানে এখানে মোল সংখ্যা এন এর মান বের করতে হবে। দারুণ দারুণ, একদম ইজি। তোমরা যদি অঙ্কটাকে প্রথমে খুব তাড়াহুড়ো করে পড়ো তাহলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। আমি একটু একটু করে পড়লাম আর ছবিটা আঁকলাম, তাহলে তোমাদের কাছে কিন্তু এখন ক্লিয়ার। তাহলে আমরা এখানে কি সূত্র ইউজ করবো জানো? আমরা এখানে আগে প্রথমেই যে সূত্রটা ইউজ করব, কোনো সূত্র না, জাস্ট একটা মাথার মধ্যে থাকা একটা কনসেপ্ট, যে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে পদার্থের মোট ভর কি হয়? সমান হয়। তাহলে আমরা দেখবো যে এখানে বিক্রিয়ক গুলোর মোট ভর দেখবো। তাহলে আমরা এখানে লিখে নেব বিক্রিয়ক, আগে সবাই বুঝবে ভালো করে, বিক্রিয়কের মোট ভর আমরা আগে বের করে নেব। তাহলে মোট ভর 480 প্লাস 352 যোগ করলে কত হয় বলো? 480, হ্যাঁ 832 গ্রাম। এটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বিক্রিয়কের মোট ভর। তাহলে খুব মন দিয়ে একটু বোঝার চেষ্টা করো বাবা। তাহলে আমি বলেছিলাম যারা তৈরি হবে তাদেরকেও যদি যোগ করা হয় তাহলে এইটাই সেম হওয়া উচিত। তাহলে তাদের মধ্যে একটা বলেছে 320, তাহলে আমি যদি এই 832 থেকে 320 মাইনাস করি তাহলে যে অ্যান্সারটা আমরা পাচ্ছি, 3-তে একবার দিলে 2, 8-তে 3বার দিলে 520। তাহলে আলটিমেট এখানে যে গ্যাসটা তৈরি হলো সেই গ্যাসটা কতটুকু ভর? 520 গ্রাম ভর। কি সবাই আমার সাথে একমত? এবার তুমি দেখো 512, সরি 1, 3-এর থেকে 2বার দিলে 1, তাহলে 512। কি গুণ বিয়োগ করলাম। আচ্ছা 2-এর থেকে 0 2, 3-এর থেকে 2 বাদ দিলে 1, 8-তে 3 বাদ দিলে 5। তাহলে উত্তর দেখো 512 হয়ে গেল। তাহলে 512 আমরা যে পেলাম সেটাই গ্যাসটার এখন ভর। তাহলে এবার তুমি একটু যোগ করো, 480 352 যোগ করলে 832। এবার এইদিকে যাও তো 320 512 যোগ করলে কত? 832। তাহলে বিক্রিয়কের আগে, মানে বিক্রিয়ার আগে বিক্রিয়কের মোট ভর এবং বিক্রিয়ার পরে মোট ভর কিন্তু ইকুয়াল। তাহলে আমি যে গ্যাসটা নিয়ে আজকে কথা বলছিলাম মোল সংখ্যা বের করবো, সেই গ্যাসের কি জেনে গেছি? ডাব্লু জেনে গেছি। তাহলে দেখো তো এই গ্যাসটার কি কি জেনে গেছি। তাহলে এই গ্যাসটার ডি জেনে গেছি, বাষ্প ঘনত্ব 32। তাহলে সেখান থেকে ডাব্লু
এখন জেনে গেছি 512। তাহলে আমি এখন এই গ্যাসটার ডি জেনে গেছি, তাহলে এই গ্যাসটার আমি এখন মোলার ভর বের করতে পারবো এম সমান সমান 2d মেরে। তাহলে আমরা এই গ্যাসটার মোলার ভর বের করছি, এম সমান সমান 2d। তাহলে এম এর মান 2 ইন্টু ডি, ডি এর ভ্যালু 32, বসালাম 32। তাহলে 32 দুগুণ 64, তাহলে এটা হলো এম এর মান। তাহলে এবার আমরা মোল সংখ্যা বের করতে পারবো। তোমরা সবাই জানো যে মোল মানে হচ্ছে ডাব্লু বাই এম, মোল মানে কি ডাব্লু বাই এম। তাহলে ডাব্লু এখন বের করেছি 512 আর এম বের করেছি 64। তাহলে কাটাকাটি করলে হয় 8 দিয়ে, 8 64 512, তাহলে উত্তর হয়ে গেল 8 মোল। তাহলে আমাদের এখানে যে গ্যাসীয় পদার্থটা তৈরি হয়েছিল তার মোল সংখ্যা কত? 8। মোল সংখ্যা কত? শেষ 3 নম্বর অঙ্ক। দেখলে এরকম টাইপসের প্রবলেম কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে। এবার আমি এখানে নর্মাল কঠিন গ্যাস বলে লিখেছি, পরীক্ষা হলে এ বি দিয়ে লিখতে পারে যে এ ও বি বিক্রিয়া অংশগ্রহণ করলো, এর এত, বি এর ভর এত, এখান থেকে সি এত, ডি এর যদি বাষ্প ঘনত্ব এত হয় তাহলে আণবিক ভর কত বের করতে দিতে পারে, বা এই মোল সংখ্যা বের করতে দিতে পারে। এ বি সি দিয়েও কিন্তু অঙ্ক দিতে পারে। তাই এইরকম টাইপসের একটা অঙ্ক তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দ্বিতীয় কোশ্চেন তোমাদের জন্য হাজির। এখানেও দেখো দুটো পার্ট পার্ট করা রয়েছে, দুটো অ্যান্সার বেরোবে। কি বলেছে? সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। এসটিপিতে 2240 লিটার SO2 পেতে, অর্থাৎ সালফার ডাই অক্সাইড পেতে কত গ্রাম সালফার লাগবে, এটা একটা কোশ্চেন, এটা করতে পারলে একটা নাম্বার পাবে। আর কত মোল অক্সিজেন লাগবে সেটাও বের করতে হবে। দেখেছো দুটো প্রশ্নের মধ্যে। তাহলে এক এক করে আমরা এগোই। তাহলে প্রথমে সংকেত চিহ্নিত করতে হবে। তাহলে সালফার মানে হচ্ছে এস, তোমরা জানো, আর অক্সিজেন মানে O2। তাহলে এস প্লাস O2 বিক্রিয়া করালাম SO2, সবাই বুঝতে পারলে? এবার ব্যালেন্স আছে কিনা দেখতে হবে। দেখো ব্যালেন্স তো রয়েছেই, অক্সিজেন দুটো সালফার, তাহলে ব্যালেন্স নিয়ে কোনো প্রবলেম নেই। এবার আমরা 1 নাম্বার প্রশ্নটা সলভ করব। তাহলে 1 নাম্বার প্রশ্নে কত গ্রাম সালফার লাগবে এত লিটার SO2 উৎপন্ন করতে। তাহলে এখানে SO2 সাথে কার সম্পর্ক? সালফারের একটা সম্পর্ক, ব্যাস। তাহলে এবার শুরু হচ্ছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে সালফারের যদি আমি বের করি এখন মোলার ভর, তাহলে কত হবে? সালফারের মোলার ভর 16, তাহলে 16 দুগুণ 32, তাহলে 32 হয়ে যাচ্ছে সালফারের মোলার ভর। এবার এখানে আমাদের আয়তন লাগবে। তাহলে এখানে সামনে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে 1 মোল SO2 মানে কত? 22.4 লিটার, 22.4 লিটার এটা। তাহলে আমরা এখন লিখতেই পারি যে 22.4 লিটার SO2 উৎপন্ন করতে 32 গ্রাম সালফার প্রয়োজন। তাহলে 1 লিটারের জন্য কত হবে? তাহলে 32/22.4 এত, আর এই 2240 লিটারের জন্য কত হবে? তাহলে 32 ইন্টু 2240 ডিভাইডেড বাই 224, পয়েন্ট তুললাম, তার জন্য উপরে একটা 10 অ্যাড করে দিলাম। তাহলে দেখো এটা তো কেটে যাচ্ছে, শুধু একটা 10 থাকছে। তাহলে 3200, 3200 গ্রাম কিন্তু আমাদের সালফার প্রয়োজন। ঠিক আছে, তাহলে 3200 গ্রাম কি লাগবে? সালফার লাগবে। এটা গেল একটা উত্তর। এবার দেখো 2 নম্বরের অ্যান্সার রেডি করছি। 2 নম্বর, কত মোল অক্সিজেন প্রয়োজন? তাহলে তুমি দেখো যে অক্সিজেন এখানে কত মোল আছে? 1 মোল, কিছু নেই মানে সামনে কত আছে? 1 মোল। তাহলে 22.4 লিটার তৈরি করতে লাগছে 1 মোল, একে কত আর 2240 কত? তাহলে আমরা লিখবো 22.4 লিটার SO2 পেতে হলে 1 মোল O2 প্রয়োজন। তাহলে একে কত? 1/22.4, আর 2240 লিটারে কত লাগবে মোল সংখ্যা বের করে ফেলবো এবার, ইন্টু 2240। তাহলে এবার এখানে পয়েন্ট তুললাম, একটা শূন্য অ্যাড হয়ে গেল, আর এখান থেকে এটা কেটে 100 মোল। তাহলে উত্তর কত হলো? 100 মোল কিন্তু লাগবে আমাদের অক্সিজেন। এই যে দুটো অ্যান্সার। তাহলে 3200 গ্রাম লাগছে হচ্ছে সালফার, আর 100 মোল লাগছে হচ্ছে অক্সিজেন। কি নাকি 2240 লিটার সালফার ডাই অক্সাইড উৎপন্ন। চলো নেক্সট। 3 নাম্বার যে প্রবলেমটা তোমাদের সামনে তুলে ধরেছি এটা কিন্তু খুব ভালো, দেখতে ছোট, বুঝতেও অসুবিধা, বাট খুব ভালো।
6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন, এই জায়গাটায় অনেকে বুঝতে পারবে না, প্রয়োজনীয় অক্সিজেন। তাহলে আমাকে এখন দেখতে হবে 6 গ্রাম কার্বনকে পুরোপুরি পোড়ানোর জন্য কত গ্রাম অক্সিজেন লাগে, এটা গেল আমাদের পার্ট 1। সেই অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে পাওয়া যাবে সেটাও দেখতে হবে আবার। মানে ঘটনাটা কি, 6 গ্রাম কার্বনকে পোড়ানোর জন্য যতটুকু অক্সিজেন লাগবে সেই পরিমাণ অক্সিজেন পেতে গেলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে আবার হিট দিতে হবে সেটা বের করতে হবে। হেবি না, মাথার মধ্যে ঢোকার ব্যাপারটা। তাহলে প্রথমে আমরা পার্ট 1 করছি, দেখ এটা হচ্ছে পার্ট 1। তাহলে কার্বন সি, অক্সিজেন O2, তৈরি হলো CO2। কার্বনকে অক্সিজেনে পড়লাম, তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, C+O2 সমান সমান CO2। তাহলে এবার এখানে দেখ সবকিছু ব্যালেন্সেই আছে। তাহলে এখানে কার্বন মানে 6, 6 দুগুণ 12, আর অক্সিজেন 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তাহলে আমরা প্রথমে এখান থেকে আগে বের করব যে 6 গ্রাম কার্বনকে পোড়ানোর জন্য কতটুকু অক্সিজেন লাগবে সেটা আগে বের করবো। তাহলে তোরা বল যে 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণ পোড়াতে কতটুকু লাগছে। তাহলে আমি লিখতে পারি 12 গ্রাম কার্বন সম্পূর্ণ রূপে পোড়াতে 32 গ্রাম অক্সিজেন লাগে বা দরকার, যা খুশি। তাহলে 1 গ্রাম কার্বন সম্পূর্ণরূপে পোড়াতে কত লাগবে, 32/12 গ্রাম অক্সিজেন লাগবে। আর 6 গ্রামের জন্য কত লাগবে সেটা, তাহলে 32/12 ইন্টু 6, 6 দুগুণ 12, 16 দুগুণ 32, তাহলে উত্তর কত হলো 16 গ্রাম। একটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এই 6 গ্রাম কার্বনকে পুরোপুরি দহন করতে কতটুকু অক্সিজেন লাগবে, 16 গ্রাম। এখন এই 16 গ্রাম অক্সিজেন যদি তোমাকে পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে পেতে হয় তাহলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট লাগবে সেটা এবার বের করতে হবে। তাহলে এবার আমাদের পার্ট 2। তাহলে পার্ট 2 তে আমরা কি করব, পটাশিয়াম ক্লোরেট মানে KClO3 তাকে হিট দেব। তাহলে KClO3 কে হিট দিলে কি তৈরি হয়, KCl প্লাস O2। পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কি, KClO3 না, আর KCl প্লাস O2। তাহলে KClO3 কে হিট দিলে কি তৈরি হলো, KCl প্লাস O2। এবার তোমাকে দেখতে হবে ব্যালেন্স আছে কিনা, যদি ব্যালেন্স না থাকে ব্যালেন্স করে নিতে হবে। তাহলে দেখো ব্যালেন্স নেই, এইদিকে অক্সিজেন 3টে, এইদিকে 2টো, তাহলে তোমার এখানে একটা 2 দাও, তাহলে 3 দুগুণ 6, এখানে একটা 3 দাও, দেখো 3 দুগুণ 6। আবার KCl দুটো হয়ে গেল, এই KCl সামনে 2 বসিয়ে দিলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল, 2 পাশ সমান সমান হয়ে গেল। বুঝতে পারলি, এইদিকে দেখ KCl দুটো, KCl দুটো, অক্সিজেন 3 দুগুণ 6টা, অক্সিজেন 3 দুগুণ 6টা। এবার কার সাথে কার সম্পর্ক একটু বুঝে নাও। KCl তলায় দাগ দাও, একে উত্তপ্ত করে কতটুকু কি পাচ্ছি অক্সিজেন, এইটা আগে এই মান দুটো বের করব, তারপর তাহলে এক এক করে মান বের করি। 2 থাকলো, পটাশিয়াম বলা আছে 39 প্লাস ক্লোরিন বলা আছে, ক্লোরিন 35.5, আর অক্সিজেন 16, 3 16 48। তাহলে 39, 35.5 আর 48 যোগ করলে কত হয়, 122.5। তাহলে 122.5 এর সাথে 2 গুণ করলে কত হয়, 245.0, তাই তো, তাহলে 245 এত গ্রাম থাক। আর এইদিকে অক্সিজেন 3 ইন্টু 8 দুগুণ 16, 16 দুগুণ 32, তাহলে 3 দুগুণ 6, 96। ব্যাস, তাহলে এবার আমরা করতে পারবো যে 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে গেলে 245 গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হয়, একে কত আর 16 কত, শেষ, বোঝা গেল। এবার একটু অন্যভাবে লিখবো যে 96 গ্রাম O2 প্রস্তুত করতে বা O2 পেতে হলে 245 গ্রাম KClO3 দরকার। তাহলে 1 গ্রামের জন্য কত, 245/96, আর আমরা এখন 16 গ্রামের জন্য বের করব। তাহলে 16 গ্রামের জন্য কত, তাহলে 245/96 ইন্টু 16। চলো কাটাকাটি করো, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 6 8 48 নাকি, 6 8 কত, তাহলে 245 কে 6 দিয়ে দাও ভাগ করে,
4 6 24, 240, 5 নামলো, পয়েন্ট দিলাম 0, 6 8 48, 2 নামলো 0, 3 6 18, চলতেই থাকবে। 40.83, ক্লিয়ার? তাহলে এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 40.83 গ্রাম কি লাগবে, এত KClO3 কে উত্তপ্ত করতে হবে। তো এই রকম টাইপসের অঙ্ক দেখাতে থাকলে তো চলতেই থাকবে। আমরা একটা শিট রেডি করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমরা গ্রুপে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নাও। মোটামুটি আশা করছি তোমরা কি রকম ভাবে করতে হবে গেট আপ বুঝতে পারলে। আর একটা প্রবলেম আছে, সেটা হলো অশুদ্ধি বা শুদ্ধির যে অঙ্কগুলো থাকে, বাণিজ্যিক জিঙ্কের মধ্যে এত % অশুদ্ধি আছে, ওই টাইপসের অঙ্কগুলো একটু দেখে যাবে। তো এইগুলো করে যাও, এই জিনিসগুলোকে মাথার মধ্যে নিয়ে যাও, দেখবে যে এই চ্যাপ্টারের কোনো অঙ্ক তোমার পরীক্ষার হলে আটকাবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আর যদি চ্যানেলে নতুন হও, আবার একবার বলছি, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তার কারণ নতুন ভিডিও আসার কিন্তু এটাই আমাদের বলতে পারো যে রসদ। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থেকো।